আবারও আমি হাজির হয়েছি নতুন একটি ঘটনা নিয়ে। আমি মেহেদী হাসান রাজা, গোস্ট এফএম অফিসিয়ালের মাধ্যমে আপনাদের মাঝে ঘটনাগুলো উপস্থাপনা করে থাকি। আশা করি আজকে যে ঘটনাটি এটা আপনাদের শিহরণ ধরাতে এবং কাঁপন ধরাতে সক্ষম হবে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার সময়কাল 1980 সাল। যার সাথে ঘটনাটি ঘটে যায় ওনার নাম রফিক মিয়া। উনি পেশায় একজন রিক্সা চালক। ওনার 4 সন্তান, 2টা মেয়ে 2টা ছেলে। কষ্টে ওনার কোনো রকম সংসার চলে। যে টাকা উপার্জন করে দিনে, সেই টাকা দিয়ে তার সংসার কোনো রকমে চলে যায়। তো একদিন হয় কি, ওনার খুবই টাকার প্রয়োজন হয়। তো উনি সেই দিন রাত্রিবেলাতেও টিপ দেওয়ার চিন্তা ভাবনা করে, ভাড়া মারা চিন্তা করে। তো উনি ওনার ওয়াইফকে সে মোতাবেক বলেই বাসা থেকে বের হয় যে আজকে একটু ফিরতে রাত হবে, টাকার একটু দরকার। যদি বেশি ভাড়াটা রাতে যাত্রী অনেকেই আসে, ভাড়া নিয়ে যদি যেতে পারি তাহলে একটু আজকে বেশি টাকা ইনকাম হবে। তো রফিক মিয়া তার ওয়াইফকে এই কথা বলে বেরিয়ে আসে বাসা থেকে। তো বেরিয়ে এসে সে তার যে নৌকা, যে ঘাট আছে, যেখানে একটা বিশাল বড় একটা নদী, ওই নদীর ওইখানে গিয়ে রিক্সা নিয়ে বসে আছে। কারণ অনেক মানুষ শহর থেকে এসে নৌকা দিয়ে এপার পার হওয়া ওপার পার হয় এবং প্রত্যেকটা পারেই রিক্সা থাকে স্টেশনে যাওয়ার জন্য। এখানে আবার ট্রেন স্টেশন আছে। তো উনি সেই মোতাবেকই নৌকার পাড়ে বসে থাকে। রাত্রি তখন প্রায় 11টার মতো বাজে। তো উনি অনেকক্ষণ এখানে বসে আছে, কেউ আসে না। তো উনি একটা রিক্সার উপরে মুখে গামছা দিয়ে শুয়ে আছে। তো উনি কিছুক্ষণ পরে শুনতে পায় ওনাকে কেউ যেন মানে একটু নাকি গলায় ডাকতেছে, ভাই যাবেন, একটা আমার একটু দিয়ে আসেন, ভাড়া বেশি দিবনি। তো উনি তো এটার জন্যই অপেক্ষা করছিল যে একটু ভাড়া বেশি হলেও উনি যাবে। এই জন্যই রহিম মিয়া বসে আছে এত রাত্রি পর্যন্ত। তো যাই হোক, রহিম মিয়া ওই লোকটাকে বলে যে ঠিক আছে চলুন, কোথায় যাবেন? তো উনি বলে ওই যে দূরে যে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওই পাশে আমার বাড়ি, আমার একটু দিয়ে আসেন, ভাড়া যা লাগে সমস্যা নেই, ভাড়া দিয়ে দিব, চিন্তা নেই, চলেন আমার একটু নামায় দিয়ে আসেন। তো রহিম মিয়া ওনাকে দেখে মনে করে যে যাক, অবশেষে এতক্ষণ অপেক্ষা করার পরে তাও একটা যাত্রী পাওয়া গেল। তো উনি মোটামুটি ভালোই খুশি হয়েছে যে না, এত রাত পর্যন্ত জেগে ছিলাম, তাও এসে খালি হাতে তার ফেরত যাইতে হবে না, যাক একটা ভাড়া তো পেলাম। তো উনি রিক্সা থেকে সামনে ঠেলে নিয়ে যাত্রীকে উঠালেন। তো যাত্রী উঠলেন। তো রফিক নিয়ে এবার রিক্সা চালাচ্ছে। তো উনি কিন্তু ওনার সাথে কিন্তু কোনো লাগেজ টাগেজ বা কোনো ব্যাগ ট্যাগ কোনো কিছু নেই, জাস্ট খালি ওই লোকটা একাই। তো লোকটাকে যখন রিক্সা উঠায় তখন ওনার কোনো কিছু মনে হয় না, উনি সুন্দর মতো রিক্সা চালিয়ে যাচ্ছে। গ্রাম বাংলা মেঠো গ্রাম বাংলার পথ তো আপনারা সবাই, আশা করি যারা গ্রামে বসবাস করেন তারা সবাই জানেন। প্রায় 1980 সালের ঘটনা, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এখনকার এরকম আধুনিকতা কিন্তু তখন ছিল না। তো যাই হোক, জঙ্গল বন বাতার পেরিয়ে আস্তে আস্তে রিক্সাটি যখন এগিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে তার কাছে, রহিমের কাছে একটা জিনিস মনে হয় যে রিক্সাটি এত ভারী হয়ে গেছে যে উনি রিক্সাটি আর টানতেই পারতেছে না, মনে হচ্ছে রিক্সায় 5-6 জন বসে আছে। তো এক পর্যায়ে রফিক মিয়া পিছন দিকে তাকিয়ে দেখে না ওই লোকটি একাই বসে আছে, কোনো কিছু ওনার সাথে নেই। তো ওই লোকটি বলতেছে, ভাই পিছন দিকে না তাকিয়ে আপনি আপনার মতো রিক্সা চালান, ঠিক আছে? তো চালাচ্ছে রফিক মিয়া ওই লোকটাকে বলে নাই যে রিক্সাটি পাই এত ভারী লাগতেছে কেন। তো যাই হোক, রফিক মিয়া অনেক কষ্ট করতেছে, টানতেছে রিক্সা দেখে আর যায় না, আবার দাঁড়াইছে। তো তখন রিক্সায় যে প্যাসেঞ্জার ছিল সে বলছে যে ভাই আপনি পিছন দিক তাকায়েন না, আপনি আপনার মতো রিক্সা চালান।
ঠিক আছে। তো যাই হোক, যখন সে আবার রিক্সা চালাচ্ছে চালাচ্ছে চালাচ্ছে, যখনই একটা শ্মশান পেরিয়ে যাবে, তখনই ওই শ্মশান ঘাটের যে জায়গাটায় রিক্সাটি যাচ্ছে ওইখানে রফিক মিয়ার কাছে কেমন যেন একটা খটকা লাগলো। হুম, খটকা লাগলো। দেখে যে রিক্সাটি আর আগাচ্ছে না। তখন ওই যাত্রীটি বলল যে আমি এখানে একটু নামবো, এখানে একটু আপনি দাঁড়ান। পরে বলছে ভাই এখানে তো শ্মশান, এখানে তো দাঁড়ানো ঠিক হবে না। পরে বলছে আপনি একটু সামনে গিয়ে দাঁড়ান, আমি আসতেছি। পরে রফিক মিয়া একটু শ্মশান থেকে একটু সামনে গিয়ে রিক্সাটা নিয়ে দাঁড়ায় আর ভাবতেছে যে আসলে এই লোকটা কে। একে একাই রিক্সা যখন উঠালাম তখন একদম হালকা, আর যখন রিক্সা নিয়ে আসতেছি মনে হইতেছে 10 জন মানুষ আমার রিক্সা উঠে বসে আছে, এরকম লাগতেছে কেন, ব্যাপারটা কি আসলে। আবার উনি শ্মশানে নামলো, নেমে আবার শ্মশানের ভিতরে যাচ্ছে, ঘটনা কি আমাকে দেখতে হবে। তো উনি রিক্সাটি কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একবার ভাবতেছে যাবো কি যাবো না, যদি যাই কোনো সমস্যা হয়, শ্মশান রাত্রেবেলা অনেক কিছু থাকে, পিশাচ জিন টিন থাকতে পারে, অনেক পেতনি থাকে, যে উনি চিন্তা করে যাবো কি যাবো না। তো এক পর্যায়ে দেখে ওই লোকটি আসতে অনেক দেরি হচ্ছে। তো ওই লোকটাকে কিন্তু ওনাকে বলছিল যে আপনি একটু অপেক্ষা করেন, আমি না আসা পর্যন্ত আপনি যেন এদিকে না আসেন, আমি আসি। তো না করার পরেও রফিক মিয়া যখন ওই শ্মশান ঘাটের দিকে, শ্মশানের দিকে উদ্দেশ্য করে রওনা দেয় লোকটির খোঁজে, যে আসলে লোকটার আসতে এত দেরি হচ্ছে কেন, কি করে। তো উনি চুপি চুপি যায় শ্মশানে। যখনই শ্মশানে পা রাখে তখনই মনে হয় কেমন জায়গায় চারপাশে যে এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, একটা ঝোড়ো হাওয়া তার শরীরে শিহরণ ধরিয়ে দিয়েছে, এরকমটা তার কাছে ফিল হয়। তো যাই হোক, রফিক মিয়া যখন একটু শ্মশানের চারপাশ খুঁজতে খুঁজতে ওনাকে পাচ্ছে না, চারপাশ ভালো করে দেখছে, দেখে যে চিতার ছাই ভস্যগুলা, কলসি ভাঙা, বিভিন্ন হিন্দুদের যে সৎকার করার যে জিনিস সামগ্রী শ্মশানে থাকে, সেই জিনিসগুলো সে দেখতে পাচ্ছে। তো দেখতেছে, তার কাছে ভয় লাগতেছে যে আসলে এসে কি ভুলই করলাম, এখানে আসাটা হয়তো ঠিক হয়নি। তো উনি চিন্তা করে যে না, যা হে হোক, দেখি আসলে ওই লোকটা কে, কি করে। তো উনি খুঁজতে 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 একদম শ্মশানের যে পিছন সাইডটা সেইখানে চলে যায়। অনেক পুরনো একটি, ওইখানে কোনো একটা হিন্দু ব্রাহ্মণের কবর ছিল সম্ভবত। যাই হোক, ওইখানে সে দেখে যে একটা তুলসী গাছের নিচে একটা, মানে হিন্দুদের যে ওদের যে নিয়ম অনুযায়ী যে ওরা দাহ করে, দেখে যে ওইখানে একটা মানে গেড়ে রাখা কোনো একটা জিনিস। তো ওইখানে ওই লোকটাকে উনি পিছন থেকে দেখতে পায়, দেখে যে কি যেন একটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কর কর শব্দ হচ্ছে। আর ওনাকে আগে যে অবস্থায় দেখেছিল একজন নর্মাল মানুষের মতো, তখন কিন্তু তাকে দেখে কিন্তু ওরকমটা মনে হচ্ছে না। মানে মনে হচ্ছে যে কালো আলখেল্লা টাইপের কিছু কিছু একটা পরা, ঠিক আছে, হাতের নখগুলা বড় বড়, চুলগুলা সাপের মতো, মাথায় মনে হইতেছে সাপ। সাপ যেরকম নড়াচড়া করলে যেরকম লাগে, তার প্রত্যেকটা চুল ওরকম মনে হইতেছে সাপের মতো। আর তার পুরা মাথাটা একটা কঙ্কাল, কঙ্কাল সার, মানে কঙ্কাল পুরা। একটা মানুষের মুখ যদি যেমন চামড়া থাকলে মুখমণ্ডলে যেরকম মাংস থাকলে যেরকম দেখা যায় নর্মাল মানুষের মতো, কিন্তু মাথায় চুল আছে, একটা কঙ্কালের মাথায় যদি চুল থাকে কেমন লাগবে দেখতে, ওই রকমটা। মুখটা কঙ্কাল, শরীরটা মানুষের মতোই, কিন্তু হাত পা গুলা লম্বা, হাতের নখগুলাও লম্বা লম্বা। আর দেখে পিছন থেকে দেখা যাচ্ছে, কিন্তু সামনের সাইডটা সে দেখতে পারেন। যখনই সেই দেখে একটু ভয় পেয়ে কেঁপে উঠছে, নড়া দিয়েছে, উনি একটু চিৎকার দিয়ে উঠছে, মানে এরকম হুটাক করে উঠছে, কি দেখলাম। তো পিছন দিক, সেই অবাকটি পিছন দিক তাকায়। যখনই পিছন দিক তাকায় তখন সে দেখতে পারে সেই অবয়বটির চোখ দিয়ে আগুন বেরাচ্ছে, চোখের মধ্যে কোনো মনে নাই, শুধু আগুন চোখের মধ্যে। তখন ওই লোকটি ওইখান থেকে আল্লাহ বলে একটা দৌড় দিয়ে বেরিয়ে এসে ওই রিক্সা ফেলে উনি দৌড়াতে শুরু করে। তখন ওই অবয়বটি তাকে
পিছন থেকে ডাক দিয়ে উদ্দেশ্য করে বলে যে তুই আমরা দেখে বড় ভুল করছিস, ঠিক আছে, তোরে আসতে মানা করছিলাম, তুই কেন আসলি? তুই এখন যা দেখছিস দেখছিস, এইটা যদি তুই যে যদি তোর বাড়িতে কাউকে বলে দিস তাহলে তুই মারা যাবি, ঠিক আছে? তো রফিক মিয়া উনি দৌড়াতে দৌড়াতে বাসায় গিয়ে দরজায় অজ্ঞান হয়ে পড়ে যায়। তো ওনার ওয়াইফ দেখে এত রাত হয়ে যায়, আসে না কেন আসে না কেন, অপেক্ষা করতেছিল, ওনারা ঘুমিয়ে যায়। তো যখনই রফিক মিয়া কিন্তু ওনাকে কিন্তু ডাক দিতে পারে নাই, বাসার উঠানে গিয়ে উনি পড়ে গেছে। তো রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়ছে, কেউ অত বুঝতে পারে নাই। তো যে কোনো কারণবশত রফিক মিয়ার ওয়াইফ বাসা থেকে কোন একটা কাজের জন্য হয়তো বের হইতে হয় রুমের মধ্যে থেকে। তো যখন উনি বের হইতে যায় তখন দেখে তার হাজবেন্ড মানে রফিক মিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। তো উনি কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে। সবাই আশেপাশের লোকজন এসে তাকে ধরাধরি করে রুমে শুয়ে দেয়। তো ওনার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর এসে গেছে, ওনার কোনো সেন্স নাই। তো একটা পর্যায়ে মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসা হয়। তো উনি ঝাড়ফুঁক করার পরে ওনাকে পানি পড়া দেয় আর রফিক মিয়াকে জিজ্ঞেস করে আসলে ঘটনাটা কি। তো রফিক মিয়া যেভাবে বলে যে হুজুর, আমি তো আমার সংসার তো খুব কষ্টে চলে, তো আমি চিন্তা করলাম যে আজকে যদি একটু ভাড়া বেশি পাওয়া যায়, যেহেতু এখন এই সময়টাতে রাত্রেবেলা একটু লোকজন বেশি আসা যাওয়া করে, রাত্রে রিক্সা পায় না, তো তখন একটু ভাড়াটা একটু বেশি পাওয়া যায়। তো এই চিন্তা করে আমি মূলত রিক্সা নিয়ে আজকের মতো বের হয়ে অনেকক্ষণ দ্বারা এখানে অপেক্ষা করতেছিলাম। একটা পর্যায়ে আমি ঘুমিয়ে গেছি। তো কিছুক্ষণ পরে আমার মনে হলো যে কি যেন আমাকে ডাকতেছে যে ভাই যাবেন যাবেন। তো আমি থেকে একজন লোক। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলেন, কোথায় যাবেন? তো আমি যাচ্ছি। তো যাওয়ার ফলে আমার মনে হইলো যে রিক্সাটা ভারী হয়ে গেছে। তা আমি দেখলাম যে ওনার কাছে তো ব্যাগও নাই, কিছু নাই, তো রিক্সা তো ভারী হওয়ার তো কোনো কারণ হয় না। আবার দেখলাম যে রিক্সার কি সমস্যা হলো নাকি, টাকার ইয়াটা জ্যামটাম হয়েছে। তা আমি নর্মালি যে ভাবা সেইভাবে মতো আমি গাড়ি চালাচ্ছি, যে কোনো যান্ত্রিক টুটিমুটি হলো কিনা রিক্সা। তো আমি চালাচ্ছি। তো এক পর্যায়ে একটা শ্মশানের কাছে এসে ওই লোকটা নামলো আর আমাকে বললো আপনি যেন একটু সামনে গিয়ে অপেক্ষা করুন, আপনি যেন শ্মশানের ভিতরে না আসেন, আমার একটু একটা কাজ আছে। তো এইটা বলে উনি যায়। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করি আর ভাবি যে আসলে এই লোকটা শ্মশান ঘাটে এখানে কিসের কাজ, এইটা ভালো একটা জায়গা না, শ্মশান ঘাট মানুষ তো দেখলে এমনিতে বলে শ্মশান থেকে আগে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, আর উনি এখানে নেমে শ্মশানের ভিতরে কেন গেল। তো যাই হোক, উনি শ্মশানের ভিতরে গিয়ে কি করতেছিল সেই কৌতূহলটা আমার জাগে। তো আমি অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম ওনাকে না আসতে দেখে। আমি এক পর্যায়ে নিজের কৌতূহলবশত আমি এখানে যাই। যে যখন আমি শ্মশানের ভিতরে প্রবেশ করি তখনই কেমন যেন একটা গরম হাওয়া আমার শরীরে অনুভূত হয়। আমি তখন শ্মশানের মধ্যে ঢুকে যাই। তো চারপাশে আমি খুঁজতে ওনাকে যেয়ে দেখি একটা তুলসী গাছের পাশে কোনো একটা হয়তো অনেক আগের কাউকে হয়তো দাহ করছিল, সেই একটা হিন্দুদের যে সৎকার অনুযায়ী যে দাহগুলা করে থাকে, তো এরকম কোনো কিছু একটা সামনে গিয়ে উনি বসে কোনো কিছু খাচ্ছে। তো পিছন থেকে ওনাকে যখন আমি দেখি তখন দেখে মনে হলো যে একটা কঙ্কালের মাথায় চুলগুলো এরকম মনে হলো যে কোকড়া সাপের মতো খালি এরকম নাড়াচাড়া করতেছে। তো তখন আমি দেখে এখানে একটু থতমত হয়ে যায় আসলে এটা কি। আমি তখন মানে ভয় পেয়ে গেছি, সাহসও পাচ্ছি না। তো আমি এখানে আমি মনে হয় যে একদম এখানে দাঁড়িয়ে গেছি, নড়তে পারতেছি না, কথা বলতে পারতেছি না। তখন আমি ওখানে দাঁড়িয়ে অবশ হয়ে গেছি, আর কিছু বলতে পারছি না। তখন কিছুক্ষণ পরে অবয়বটি আমার উপস্থিতি বুঝতে পেরে পিছন দিকে যখনই তাকায় তখন দেখি তার মুখে কোনো মাংস নেই, শুধু চোখের মধ্যে আগুন, মনে নেই চোখে কঙ্কালের যে চোখ দুটো গর্তের মধ্যে শুধু আগুন। তো আমি এটা দেখে তো দৌড়িয়ে শ্মশান থেকে বেরিয়ে আসি। এটা তো আমার মনে আছে, আর কোনো কিছু আমার মনে নেই। আর আমি এই এখন তো মেয়ে অবস্থা, আমি অজ্ঞান হয়ে গেছিলাম, এই তো অবস্থা। তখন হুজুর রফিক মিয়াকে বলে যে তোমার কপাল বড় ভালো, তুমি আজকে বেঁচে গেছো। আর ওই যে অবয়বটা ছিল আসলে ওই অবয়বটা তোমাকে কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না, যদি উদ্দেশ্যই থাকতো তাহলে তোমাকে সে আগেই মেরে ফেলতে পারতো, ঠিক আছে? তো যাই হোক, তার মূলত উদ্দেশ্য ছিল
শ্মশানে গিয়ে বাচ্চা বা কোনো অনেক আগের যে তাদেরকে দাহ করা হয়েছে সেই কোনো লাশের হাড়গুলো চিবে খাওয়া, সে হলো হাড়টার খায়, সেই জন্য সে শ্মশানে গিয়েছিল। তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্য ছিল না। তো যাই হোক, তোমাকে যেটা বলছিল যে তুমি যদি এটা কাউকে বলো তাহলে তোমার ক্ষতি হবে। তো যাই হোক, সমস্যা নেই, যেহেতু ওই জিনটা তোমার কোনো ক্ষতি করবে না, তো সমস্যা নেই। তুমি যেহেতু আমাকে বিষয়টা বললা, আমি তোমাকে ঝাড়ফুঁক করে দিচ্ছি, কিছু তাবিজ তৈরি দিচ্ছি, কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি, দোয়া কালাম করতে থাকো, নামাজ পড়ো, ইনশাল্লাহ আশা করি এই সমস্যা থেকে তুমি বেরিয়ে আসবে। আর রাত্রেবেলা রিক্সা নিয়ে ভাড়া মারা চিন্তা ভাবনা বাদ দাও, কারণ ওই জিনিসটার ইফেক্টটা তোমার উপর থাকতে পারে। তো মূলত তুমি কিছুদিন আর রিক্সা চালানো বাদ দাও, তুমি কিছুদিন অন্য কাজ টাজ করো। আর রাত্রে তো রিক্সা নিয়ে একদমই বাড়াবে না, যদি চালাও তাহলে দিনে সন্ধ্যা হওয়ার আগে আগে বাড়িতে ফিরে আসতে হবে। তো হুজুর যখন এইসব কথাবার্তা বলে তখন উনি চিন্তা করে যে না, হুজুর যা বলছে ঠিক বলছে, আমার নিয়ম কানুন মেনে চলতে হবে। নামাজ কালাম পরে, দোয়া কালাম পরে, তো উনি আস্তে 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 মোটামুটি স্বাভাবিক হতে শুরু করে। তো উনি যখন এই ঘটনাটি ওনার সবাইকে বলছিলেন, ওখানে যারা উপস্থিত সবাই শুনে তো একদম হতবাক হয়ে গেছে যে আসলে তো এটা খুব মর্মান্তিক এবং ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেছে। আমরা এতদিন ধরে ওই রাস্তায় যাওয়া আসা করি, আমাদের সাথে কারো তো কোনো কিছু হয় না, আমাদের কবর ফলো। তো আরো যে রিক্সাওয়ালারা ছিল, ওনারাও কিছু কিছু যারা রিক্সাওয়ালা ছিল, চালাতো, ওনাকে চেনা পরিচিত তারা রিক্সা ছিল, চালক ছিল, তারাও এই ঘটনা শোনার পর রাত্রিতে আর রিক্সা চালানো বন্ধ করে দেন। তো এই ছিল আজকের ঘটনা, রফিক মিয়ার পাঠানো একটি ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। ঘটনাটি আশা করি আপনাদের সবার শিহরণ ধরাতে সক্ষম হয়েছে। তো আমি মেহেদী হাসান রাজা আপনাদের মাঝে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো আপনারা অবশ্যই গোস্টেম অফিসিয়ালের সাথেই থাকবেন, আমরা যেন গোস্টেম অফিসিয়ালকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।